আচ্ছা, আজকে তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের ২ নম্বর যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টের বেস করে আমরা কথা বলছি, এবং এইখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যালকিনের সাথে আমাদের পানির একটা বিক্রিয়ার ফলে অ্যালকোহল তৈরি হবে। তো বিক্রিয়াটা আমরা আগে দেখে আসি। তো এইখানে আমরা যদি একটা অ্যালকিনের কথা বলি, অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন হয়, তো আমরা এখান থেকে একটা অ্যালকিন নিয়ে নিলাম। হ্যাঁ, এই অ্যালকিনটা নেওয়ার পরে আমরা এইখানে আসলে কি করব, ওর সাথে আমরা পানি যুক্ত করব। পানি যুক্ত করে দিলাম। বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করি। পানি যখন যুক্ত করব তখন কি বিষয়টা কি ঘটবে, পানি যুক্ত করলে আসলে বিষয়টা কি ঘটবে। তো পানি যুক্ত করার পরে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট পানিটা যেভাবে ভাঙে, আমরা এখানে অবশ্যই ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, H3PO4 দিব। ফসফরিক অ্যাসিড এখানে দিব। তো ফসফরিক অ্যাসিড দিলে কি হবে, এখানে আসলে আমাদের আহ, এখানে তোমাদের তৈরি হবে হচ্ছে ওই যে ওইখানে যে ঘটনাটা ঘটে সেম ঘটনা, তাই না? সেম ঘটনা। তাহলে এখানে কি হবে, H2 মাঝখানে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন তৈরি হবে, আর দুই দিকে দুইটা হাত ফাঁকা হবে, একটাতে H যুক্ত হবে আর একটাতে OH যুক্ত হবে। তাহলে কি তৈরি হয়ে গেল আলটিমেটলি, এখানে আমাদের তৈরি হলো H3CH2OH। নাম কি হইল, নাম কি হলো, এটা হচ্ছে অ্যালকোহল। সরি, এটা হচ্ছে অ্যালকোহল হলো। তো এখন প্রশ্ন হচ্ছে এই অ্যালকোহলটার নাম কি, আমরা বলবো যে ইথ প্লাস নল ইথানল। হ্যাঁ, আচ্ছা, তো ইথানল আমাদের তৈরি হলো। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার যে প্রসেস। তো আমরা এখানে এই কথাই বলছিলাম, এখানে আসলে কিছুটা তাপমাত্রার কথা বলা হবে এবং চাপের কথা বলা হবে। এইটা বললে আমাদের এই বিক্রিয়া এই পর্যন্ত শেষ হয়ে গেল। বুঝতে পারলো প্রথম লাইনটা? সেকেন্ড লাইনটা, এটা তো আমরা কার সাথে করলাম, আমরা হচ্ছে পানি যুক্ত করলাম। এখানে আমরা পানি যুক্তই করব দুইটা জিনিসের সাথে। একটা হচ্ছে আমরা এখন এটা করেছি কার সাথে, এটা করলাম কিন্তু আমরা জাস্ট হচ্ছে অ্যালকোহল। অ্যালকিনের সাথে আমরা করেছি। এখন আমরা অ্যালকাইনের সাথে আমরা দেখব। অ্যালকাইনের সাথে করলে বিষয়টা কেমন দাঁড়ায়। সরি, অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বনের মাঝে ত্রিবন্ধন। হ্যাঁ, ত্রিবন্ধন। তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইনের যৌগ, এর সাথে আমি পানি যুক্ত করব। এখানে কিন্তু আমাদের দিব হচ্ছে 2% মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড এবং 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাই তো? এটা যদি দেওয়া যায় তাহলে আসলে বিষয়টা কি ঘটবে, এটা কিন্তু তখন এই পানিটা নর্মাল সিস্টেমে ভাঙবে না, তখন হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, আর কি হয়ে যাবে, পানি আলাদা হয়ে যাবে। তো এখান থেকেও কি হবে, এখান থেকে দুইটা বন্ড ভেঙে যাবে, কারণ দুইটা দুর্বল বন্ড আছে এরকম। এবং এইখানে দুইটা আমাদের বন্ড আছে, দুইটাতে দুইটা কি হবে, দুইটা হাইড্রোজেন আসবে, দুইটা হাইড্রোজেন আসবে। আর এইখানে কি হবে, দুইটা হাতে অক্সিজেন আসবে, এরও দুইটা হাত হবে, দুইটা হাতে অক্সিজেন আসবে। তো সেই ক্ষেত্রে নামটা কি হবে, তো এইখানে CH3 আর এইখানে CHO হবে। এইটাকে আমরা বলবো, দুইটা কার্বন আছে, ইথ প্লাস ন্যাল ইথানেল। এটা হচ্ছে জৈব সরি অ্যালডিহাইডের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে এই বিষয়টাই কিন্তু ঘটে। তোমরা এটা অবশ্যই জানো এইভাবে বিক্রিয়াটা ঘটে। বিষয়টা বুঝতে কারো অসুবিধা আছে কিনা, এই কারো কি বুঝতে অসুবিধা আছে এই দুটো পয়েন্ট? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমরা যদি এই গাঠনিক নিয়মে যদি এই মানে হাইড্রোজেন যেভাবে করে দিয়েছি দুইটা হাতে, অক্সিজেনও যদি ঠিক সেভাবে করে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? তোমার কথা বুঝি নাই, আরেকবার বলো। মানে ভাইয়া এখানে যেমন সিএইচ এর সাথে অক্সিজেন দুইটা বন্ডের সাথে যুক্ত আছে, এখানে যদি একটা মানে উপরে আর একটা নিচে দিয়ে তারপর দুটো অক্সিজেন যোগ করি তাহলে কি সমস্যা? অবশ্যই সমস্যা। তুমি বলতে চাচ্ছ যে এইরকম, যে এখানে আমি একটা বন্ড দিয়ে একটা অক্সিজেন যুক্ত করলাম, তাই তো? জি ভাইয়া। আর আর উপরে উপরে আরেকটা। আরেকটা,
এটা কি পসিবল? এখানে অক্সিজেন কয়টা হয়ে গেল? ও ভাইয়া এবার বুঝতে পেরেছি। এর একটা করে হাত ফাঁকা থাকছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এইটা তো আসলে পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখান থেকে এইটা আমাদের হবে না, আমরা এখান থেকে যে এই বন্ডটাকে আমরা ডাবল করে দিব, এখানে ডাবল করে দিব। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আশা করি দুইটা লাইন সবাই ক্লিয়ার না? ভাইয়া বলো। আমি যদি ইথানলের সাথে জাইমান অক্সিজেন যদি বিক্রিয়া ঘটাই, এখানে প্রভাবক হিসাবে ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড এই দুইটা যদি নিই, তাহলে কি হবে? কি বললাম একবার বলো। ইথানলের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করানোর জন্য প্রভাবক হিসাবে যদি নিই ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে? ইথানলের সাথে তুমি বিক্রিয়া করছো, এটা কি? এটা জাইমান অক্সিজেনের এটা K2 পটাশিয়াম CR2 ডাইক্রোমেট O7 O7 H2SO4। H2SO4। তো হ্যাঁ তুমি এখান থেকে বিক্রিয়ার জন্য তো এটাই নিবা, এটাই তো নিবা। ভাইয়া, এইটাতে একটু যে আমার কনফিউশন হচ্ছে যে এখানে যদি H2O যদি চলে যায় আর এখানে যদি O ঢোকে, তাহলে তো আবার সেই একই জিনিস থাকতেছে, কোথায়? অ্যালডিহাইড হচ্ছে, তাই না? অ্যালডিহাইড তো হবে। ও, আমি এই যে খাতায় ভুল লিখেছি, এনে দেখা যাচ্ছে যে ওইক অ্যাসিড ডবল রয়েছে মাঝে, এই জন্য কনফিউশন চলে এসেছে। এখানে তোমাকে আমি বলি, এখানে বিষয় হচ্ছে যদি এইখানে মনে করো এরকম তৈরি হবে, কিন্তু তুমি যদি এই জিনিসটা ডাবল লেখো, এটাও কিন্তু বলছিলাম কিনা জানি না, মনে নেই। এখানে এটাকে যদি তুমি ডাবল লেখো, মানে এখানে তুমি মনে করো যে এই যে ওটাকে তুমি দুইটা ও লিখলা, হ্যাঁ, বুঝতে পেরেছো? দুইটা মানে হচ্ছে এখানে কিন্তু দুইটা ধাপ সম্পূর্ণ করে ফেললা। তার মানে এইটাকে তুমি এক ধাপে এটা যুক্ত করেছো, দ্বিতীয় ধাপে আবার যুক্ত করেছো। কথা কি বুঝছো? দুইটা যুক্ত করেছো, তাই এখানে দুইটা ও লিখেছি, হ্যাঁ, যেমন অক্সিজেন। দুইটা ধাপ যদি শেষ করো তখন কিন্তু আবার এটা কি হবে, তখন কিন্তু এটা এটা একবারে জৈব অ্যাসিড হয়ে যাবে। কথা কি বুঝতে পারলা কিনা? আরে যন্ত্রণা কি হইলো? ও আচ্ছা, ঠিক আছে, বুঝেছি ভাইয়া। বুঝতে পেরেছো? ডাবল যদি যুক্ত করো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ডাবল যুক্ত করলে কি ঘটনা ঘটতেছে, এই যে এইখানে জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে। যদি তুমি একবারে দুই লাইন করতে চাও, মানে এক লাইন দিয়ে দুই লাইনকে বোঝাতে চাও, তখন তুমি এটা শর্টকাটে এটা করবা, হ্যাঁ, এটা একটা শর্টকাট সিস্টেম। ঠিক আছে ভাইয়া। এই সবাই কি বুঝছো শর্টকাট সিস্টেম এই জিনিসটা? জি ভাইয়া। কে বোঝো নাই বলো তো এই ঘটনাটা? মানে এখানে আমরা যে কাজটা করি, সাধারণত আমরা যে কাজটা করি, আমি একবার বলে বলে দিই, অনেকে দেখা যাচ্ছে যে বুঝতেছে না, আবার বলতেও পারছে না, লজ্জা হচ্ছে ফ্যাক্ট, এই জন্য অনেকের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। এখানে দেখো, এটার জন্য তাহলে এখানে কি হয়ে যাবে, এখান থেকে CH3, এখানে কি হবে, CHO COH। CHO, এর সাথে পানি থাকবে, হ্যাঁ, হুম। পানি থাকবে, আর CH3 CHO, ওকে। এবার এখান থেকে তুমি CH3 COOH। এখন তুমি একটা বিষয় খেয়াল করো ভালো করে, আমি যদি এইটুকু লিখি, এইটুকু লিখি, এইটুকু লিখি আর একবার এইটুকু লিখি, তাহলে এখানে আসলে জার্মান অক্সিজেন কয়টা লাগতেছে, একটা দুইটা লাগছে না? দুইটা। তো এই জি। দুইটা আমি একবার দিয়েছি এখানে, হ্যাঁ, একবার দিয়েছি, তারপরে এইটা আর এইটা আউটপুট লিখেছি, এটা ইনপুট হয়েছে, এটা আউটপুট হয়েছে, তার মানে এই যে এটা লিখেছি আর এই যে এখানে এটা লিখেছি। কথা কি বুঝছো? এই দুই লাইন না লিখে আমি ওই দুই লাইনের কাজ একবারেও লিখতে পারি। বুঝতে পেরেছো ঘটনা? যখন তুমি হ্যাঁ, দেখতেছো একটা বিক্রিয়া অনেক বড় হয়ে যাচ্ছে, তখন তুমি এই শর্টকাট প্রসেসটা করতে পারো, দেখা যাচ্ছে এক লাইন কম হইলো। কিন্তু যখন বিক্রিয়াটাই ছোট, তখন আর শর্টকাট করা যাবে না। হ্যাঁ বলো। বলছিলাম এই যে নিচেরটাই তো জাস্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলেই তো হবে, হ্যাঁ? আচ্ছা, এক ইথানল মিনিট থেকে এক মিনিট এক মিনিট, কে যেন আবার আসলো। হ্যাঁ বলো, কি বলছিলাম? এই নিচেরটাইতে হ্যাঁ ইথানল থেকে, ইথানল থেকে নিচেরটার বিক্রি, ইথানল থেকে জাস্ট খালি এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে তো হইতো।
হ্যাঁ, এটা এটা নিলেও হইতো, কিন্তু যেহেতু আমি এখানে একবার দিয়ে দিয়েছি। আচ্ছা, ও কি প্রশ্ন করছে আমি আরেকবার বলতেছি। ও প্রশ্ন করতেছে যে এই যে প্রভাবকটা, এই প্রভাবকটা আমরা যদি এইখানে লিখলাম, ঠিক আছে, এইখানে লিখলাম কি কারণে, পানিটাকে যে বের করে দেওয়ার জন্য, এখানে নিরোধক আছে, সেটা তো ঠিক আছে, সমস্যা নেই। এখন বলছে যে এইখানে যদি আমরা এইটার এইটার পরিবর্তে যদি আমরা কে এম এন ও কে এম এন ও 4 এবং হচ্ছে কে ও এইচ এইটা যদি নিতাম, কোনো সমস্যা ছিল? তো আমি অ্যান্সারটা বললাম, যেহেতু আমি একবার এখানে নিয়ে রাখছি, এখানে আরেকবার নিলে, এখানে আরেকবার অন্যটা নেওয়াটা আসলে বিক্রিয়ার জন্য বা আমরা যখন বিক্রিয়া করি সেটার জন্য ঝামেলাযুক্ত। তাই আমরা কি করি, একবারে এটা দিয়ে দিই, এটাই দুই জায়গায় ব্যবহার হয়ে মনে করো আউটপুট হিসাবে আমরা এটা পেয়ে যাই। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। কিন্তু তুমি যদি নিচের বিক্রিয়ায় এইটা ইউজ করতে চাও, কোনো সমস্যা নেই। ওকে, কথা ঠিক কি আছে ভাইয়া। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তো আমরা এখান থেকে যে বিষয়টা বলে ফেললাম সেটা হচ্ছে, আমরা অলরেডি এখানকার ঘটনাটা বলে ফেলেছি। এটা হচ্ছে এইটা এবং এইটা আমরা এখানে বলে ফেলেছি। এখানে আমাদের অ্যালকাইন থেকে এই ঘটনাটা বলছিল, তো তো আমি অলরেডি এটা বলে ফেলেছি, তোমাদের এটা নিয়ে আর খুব একটা ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, তবে এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই মার্কিউরিক সালফেট। খুবই ভালোভাবে মনোযোগ দিবা, এই মার্কিউরিক সালফেট কিন্তু খুবই বিষাক্ত পদার্থ, খুবই বিষাক্ত পদার্থ। অ্যান্ড বিষাক্ত পদার্থ নিয়ে কাজকর্ম করা কিন্তু একটু ঝামেলাযুক্ত। এই জন্য শিল্পক্ষেত্রে যখন এইটা নিয়ে কাজ করা হয়, এটার ব্যবহারকে কি করা হয়, নিরুৎসাহিত করা হয়। ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করলে ঝামেলা, এই জন্য এটাকে নিরুৎসাহিত করা হয় যে এটা ব্যবহার করার দরকার নেই। কথা কি বুঝতে পেরেছো? মানে এটা বিষাক্ত পদার্থ, এই জন্য আর কি। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। কারণ জি আসতে ভাইয়া। আসতে পারে যে এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি বিষাক্ত পদার্থ, তখন এই যে MgSO4 এটা হচ্ছে বিষাক্ত পদার্থ। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তো আমরা এরপরে চলে আসি যে আমরা পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে উচ্চ তাপ ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ, তো এইখানে দেখো আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা যদিও আমাদের হচ্ছে বইতে জাস্ট একটা কথা দিয়ে বলে ফেলেছে, তো আমি তোমাদের এটা হচ্ছে জৈব অ্যাসিড প্রস্তুতির মধ্যে মনে হয় বলেছিলাম। হ্যাঁ, এইখানে বিষয়টা আমি এইখানেই দেখাই বিক্রিয়াটা। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে আমরা মনে করে যে এরকম করে দেখিয়েছিলাম, এটা হচ্ছে CH4। আর এখানে কি করব, এখানে আমরা উচ্চ চাপ এবং তাপ দিয়ে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে, হ্যাঁ, বায়ুর অক্সিজেন দ্বারা যদি আমি জারিত করি, তাহলে এখান থেকে আমি একবারে কি পাবো, জৈব অ্যাসিড পাবো, CH3 COOH। ওকে, এই কথা কি বুঝতে পারছো কিনা? এই ক্ষেত্রে জি ভাইয়া। এটা নিতে হবে আমাদের দুইটা, আর এইটা নিতে হবে হচ্ছে আমাদের চারটা। ওকে, কথা কি বুঝতে পেরেছো? এখানে কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে পানি তৈরি হইতে হবে। হ্যাঁ, এখানে পানি তৈরি হবে, পানি মেবি 2 অণু তৈরি হবে। বুঝতে পেরেছো? সমতা করলে যেটা হবে আর কি, এখানে 2 বসাই দিবা। তাহলে দেখো এখানে হাইড্রোজেন সংখ্যা 8টা, এখানেও 8টাই আছে মনে হয়। ভাইয়া, হ্যাঁ, বলো। মিথেনকে অক্সিজেনের সাথে যেই বিক্রিয়া করালে এটা তো কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন আর তাপ শক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল না? মিথেনকে, মিথেনকে অক্সিজেনের সাথে যদি দহন করানো যায় বা বিক্রিয়া করানো হ্যাঁ, যায়। ওইটা হচ্ছে মানে তোমার হচ্ছে ওইটা ওইটা সিস্টেমটা আলাদা। ওইটা ওই ওই সময় তো আর আমরা উচ্চ তাপের কথা বলি না, বলি এই না উচ্চ ভাইয়া। তাপ চাপ এইগুলো তো বলি না। এইটা করলে তখন আমরা এই সিস্টেমটা হবে, ওই সেম জিনিসই। হ্যাঁ, কথা কি বুঝতে ঠিক পেরেছো? আছে। হ্যাঁ। এই সবাই কি বুঝতে পারলা ঘটনাটা? কে কে বোঝা নাই বলো তো এটা। সবাই কি বুঝেছো এটা? অনেকে জি কথা বলে ভাইয়া। না। 2 নম্বর পয়েন্টটা কি সবাই ক্লিয়ার হইছো তাইলে? জি ভাইয়া। এখানে মোট হচ্ছে 3টা কথা বলা হয়েছে। এটা একটা লাইন, এইটা একটা লাইন, আর এইখানে একটা লাইন বলা হয়েছে। 3টা লাইন। ওকে,
এই তিনটা লাইনের কথা বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝেছো। আমরা এরপরে চলে আসি এর পরের অংশটা। এরপরের অংশটাই অনেক কিছুই আছে, আমাদের এই জিনিসগুলা খুব বুঝে সুঝে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের বলছে যে অ্যালকোহল। তো বলছে যে এখানে একটা তোমাকে জাস্ট আমি বলি যে এই যে অ্যালকোহল আমি পড়তেছি, আমি তারপরে অ্যালডিহাইড পড়বো, তারপরে জৈব অ্যাসিড পড়বো। তো এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি অ্যালকোহল যখন পড়বো, তাহলে অ্যালকোহল যখন পড়তেছি, তাহলে অ্যালকোহলের প্রথম যে কটা সদস্য আছে, তাহলে প্রথম সদস্যর নাম কি? অ্যালকোহলের প্রথম সদস্যর নাম হচ্ছে মিথানল। মিথানল। মিথানল, হ্যাঁ। তারপরে দ্বিতীয় মিথানল। দ্বিতীয় সদস্য ইথানল। ইথানল। তো আমরা জাস্ট হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই প্রত্যেকটার প্রথম দুইটা করে উপাদান সম্পর্কে আমরা একটু জেনে নিব। অ্যালডিহাইডের অ্যালডিহাইডের ক্ষেত্রেও কিন্তু ওই সেম ঘটনা। মিথানেল। মিথানেল। এটা হচ্ছে মিথানেল, আর এটা হচ্ছে ইথানেল। ওকে, তারপরে জৈব জৈব অ্যাসিড। অ্যাসিড। জৈব অ্যাসিড, তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? মিথানয়িক অ্যাসিড আর ইথানয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ওকে, তো এখন এখান থেকে আমি যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে ফার্স্টেই আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা একটু খেয়াল করো। প্রথমে আমাদের এখানে তাহলে আছে হচ্ছে মিথানল, ইথানল, আচ্ছা এখন আমরা প্রথমে তাহলে মিথানল সম্পর্কে জানবো, তারপরে ইথানল সম্পর্কে জানবো, মিথানল সম্পর্কে জানবো, ইথানল সম্পর্কে জানবো, মিথানোয়িক অ্যাসিড সম্পর্কে জানবো, ইথানোয়িক অ্যাসিড, মানে দুইটা সদস্য সম্পর্কে আমাদের এখানে বর্ণনা করা হবে। তো আমরা প্রথমেই আসি, এখানে এই যে মিথানল সম্পর্কে বলছে, হ্যাঁ মিথানল সম্পর্কে এখানে বলছে, তাহলে এটা হচ্ছে মিথানল। এরপরে আমাদের মিথানল, সরি মিথানল, তারপরে যে ইথানল সম্পর্কে বলবে। ওকে, এই দুইটা সম্পর্কেই কিন্তু আমাদের এখানে মোটামুটি বলা আছে। তো আমরা এখানে আসলে কিভাবে তাহলে জিনিসটা দেখবো। দেখো, প্রথমে আমাদের বলা হচ্ছে যে এই মিথানল এটা হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ, বিষাক্ত রাসায়নিক পদার্থ। ওকে, তো বিষাক্ত যেহেতু রাসায়নিক পদার্থ, এটা আসলে আমাদের বলছে এটা মূলত রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়, রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এটা কিন্তু মিথানল, হ্যাঁ। এখন বলছে রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডের অ্যাস্টার প্রস্তুতে ব্যবহৃত হয়। তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা কিন্তু ক্লিয়ার করে দিল। এখানে আমাদের দুইটা জায়গায় ব্যবহার করা হয় এখানে আমাদের বলতেছে। এখানে কি, একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতিতে, আর একটা হচ্ছে কি জৈব অ্যাসিডের অ্যাস্টার তৈরিতে। হ্যাঁ, জৈব অ্যাসিডের কি অ্যাস্টার তৈরিতে আমাদের ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই সেম জিনিস, এটা এটা কিন্তু আমরা অলরেডি হচ্ছে দেখে ফেললাম। সেটা মিথানল সম্পর্কে আমাদের একটু ধারণা দিল। তাহলে মিথানল সম্পর্কে আমি কি ধারণা পাইলাম? আমি ধারণা পাইলাম এটা হচ্ছে একটা হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং এটি রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তাহলে কোন রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিড এবং জৈব অ্যাসিডের অ্যাস্টার তৈরিতে ব্যবহৃত হয়। কথা কি বোঝাতে পারলাম কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসি ইথানল। তোমরা হয়তো জানো যে আমরা যে পারফিউমগুলো ব্যবহার করি, এই পারফিউমের মধ্যে কিন্তু প্রত্যেকটা পারফিউমের মধ্যেই কিন্তু এর প্রধান উপাদানই হচ্ছে অ্যালকোহল। এর প্রধান উপাদান হচ্ছে অ্যালকোহল। সো এইটা কিন্তু আমাদের আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে পারফিউমের ক্ষেত্রে আমরা কিন্তু এই পারফিউমের মধ্যে যেহেতু অনেক বেশি পরিমাণ হচ্ছে অ্যালকোহল থাকে, তাই আসলে এটা পরে কিন্তু নামাজ পড়া যাবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা ঘটনা, এটা একটু মাথায় রাখবা। তো এই
ইথানলের ভেতরে আসলে পারফিউম, মানে পারফিউমের মধ্যে ইথানল আসলে থাকে প্রধান উপাদান আর কি। তারপর কসমেটিক্সেও আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্সের ক্ষেত্রে দেখবা ওর গঠন উপাদানে দেখবা যে ভেতরের দিকে লেখা থাকে যে হচ্ছে ইথানল বা অ্যালকোহল ব্যবহার করা হয়েছে এত%। আবার ওষুধ শিল্পে হচ্ছে আসলে দ্রাবক হিসাবেও এই জিনিসটাকে ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা ওষুধ ইথানল বা হচ্ছে অ্যালকোহলের মধ্যে মিশিয়ে তারপরে ওইটা তৈরি করা হচ্ছে আর কি। তো এই হচ্ছে আমাদের ঘটনা, এবং এখানে আমাদের বলতেছে যে এই দেখো ফার্মাসিউটিক্যাল গ্রেডের যে হচ্ছে আমরা ইথানল, এটা হচ্ছে ওষুধ শিল্পে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ওষুধ শিল্পে বেশি ব্যবহার করা হয়, তাহলে ফার্মাসিউটিক্যাল গ্রেডের যেগুলো আছে সেগুলো ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। কিন্তু এই যে রেকটিফাইড স্পিরিট, এটা হচ্ছে হোমিও ওষুধ শিল্পে। ওকে, আমি আরেকবার বলতেছি যে এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল গ্রেডের যে ইথানল আছে সেটাকে আমরা ওষুধ শিল্পে ব্যবহার করব, আর যেটা রেকটিফাইড স্পিরিট আছে সেটাকে আমরা হোমিও শিল্পে ব্যবহার করব, মানে হোমিও ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে রেকটিফাইড স্পিডটা কি ভাইয়া? রেকটিফাইড স্পিডের বিষয়টা আসলে কি? রেকটিফাইড স্পিডের কথাটা এখানে বলতেছে, দেখো ইথানলের 96%, এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিড কি আমাদের প্রশ্ন আসে, তাহলে যদি বলে যে রেকটিফাইড স্পিড কি, তখন তোমার প্রশ্নটা হবে কি, একটু ভালো করে খেয়াল করো। ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিড বলে। ইথানলের 96% জলীয় দ্রবণকে কি বলা হয়? রেকটিফাইড স্পিড বলা হয়। কথা কি বুঝতে পারলা? আচ্ছা, এখন 96% জলীয় দ্রবণ মানে কিন্তু সবাই জানো এই জিনিসটা, মানে কি এটা মানে কি 96% জলীয় দ্রবণ মানে কি? মানে 96% থাকবে হচ্ছে ইথানল, আর 4% থাকবে হচ্ছে জলীয় দ্রবণ, মানে পানি। বোঝা গেল? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। পারফিউম শিল্পে এই ইথানল ব্যাপক ব্যবহার করা হয়, পারফিউমে আমরা অনেক বেশি পরিমাণ ব্যবহার করে থাকি। পারফিউমে ইথানলের ব্যবহারের পূর্বে তাকে যে গন্ধ মুক্ত করা হয়, বুঝতে পারছো? যখন পারফিউমে ব্যবহার করা হয় তখন আসলে ওই ইথানলের ভিতরে যাতে গন্ধটা না থাকে, অর্থাৎ এই ইথানল কেমনে তৈরি হয় সেটা তো তোমরা জানো। ওই যে অ্যাস্টার জাতীয় যে খাবার আছে, মানে ওই যে তোমার হচ্ছে, সরি অ্যাস্টার বলছি, শর্করা জাতীয় যে খাবার আছে স্টার্চ, এই স্টার্চকে যে গাজন প্রক্রিয়া, এই দেখো এখানে আমাদের কথাটা বলা আছে, এই যে নিচের দিকে একটু খেয়াল করো, এই যে এটা এটা একটু খেয়াল করো, এখানে দেখো আমাদের বলতেছে এই যে, ঠিক আছে? তাহলে কি বলা হলো? স্টার্চ জাতীয় খাবার। এটা কি? শর্করা জাতীয় খাবার। কি কি আছে এর মধ্যে? যে চাল, গম, আলু, ভুট্টা, এইগুলোকে গাজন, এই যে গাজন প্রক্রিয়া, এই গাজন প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ফার্মেন্টেশন। এই প্রক্রিয়ায় এই অ্যালকোহলটা প্রস্তুত করা হয়। তো এখন স্টার্চ থেকে কিভাবে আসলে অ্যালকোহল প্রস্তুত হয় এটা তো তোমাদের শেখানো হয়েছে না? এই শেখানো হয়েছে কিনা? হ্যাঁ জি ভাইয়া। অ্যালকোহলের ওই যে ওইখানে কিন্তু আমরা স্টার্চ থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করেছি। তো সেটা প্রস্তুত করা হয় বলছে। এছাড়াও চিনি শিল্পের উপজাত দ্রব্য বা চিটাগুড় থেকে একই প্রক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। চিনি মানে এটা আমরা চিনি শিল্পের উপজাত দ্রব্য বাই প্রোডাক্ট হিসাবে কি পেয়ে থাকি? এই চিটাগুড় থেকেও এই অ্যালকোহল প্রস্তুত করা হয়, মানে যে ইথানল প্রস্তুত করা হয়। ওকে, বাংলাদেশের এই যে কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে এই ধরনের ঘটনা ঘটে, এটা আমাদের বলেছে। তো আমরা একটু মাথায় রাখবো যে দর্শনায় এটা, এই ঘটনাটা কিন্তু ঘটে। হুম, দেশের যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদাটা পূরণ করে। এবং অ্যালকোহলকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। একদিকে জীবাশ্ম জ্বালানি, আচ্ছা এখানেও কিন্তু একটা প্রশ্ন আসে যে অ্যালকোহলকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কেন? তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে এই জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে, অপরদিকে কি পরিবেশ দূষণ মুক্ত রাখা যাবে। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া। তাহলে অ্যালকোহলকে আসলে জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। যদি প্রশ্ন করে যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন, অথবা প্রশ্ন করতে পারে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন, তখন তুমি এখানে বলবা একদিকে হচ্ছে এই যে জ্বালানির উপর চাপ কমবে, অপরদিকে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি ভাইয়া। তাহলে এখানে স্টার্চের মধ্যে আছে চাল, গম, তারপরে আলু, তারপর হচ্ছে ভুট্টা, এগুলোকেই ফার্মেন্টেশন করে ইথানল প্রস্তুত হয়। এবং আমরা আবার চিটাগুড়ের এই যে এখান থেকেও কিন্তু ওই সেম প্রসেসে আমরা কি করতে পারি? ইথানল পাওয়া যায়।
এই ঘটনাটা আমাদের এখানে বলা হলো। এই ঘটনাগুলো প্রত্যেকটা বুঝে বুঝে পড়বা, তাহলে দেখো খুব ভালো মনে থাকবে। আচ্ছা ওকে, তো এখন এখানে দেখো তারপর আমাদের এখানে কি বললো, এই যে ওষুধ ও খাদ্য শিল্পে ব্যতীত অন্য শিল্পে রেকটিফাইড স্পিড সামান্য, এই যে খুবই গুরুত্বপূর্ণ, এই যে রেকটিফাইড স্পিডের সাথে সামান্য যে মিথানল যুক্ত করা হলো, দেখো ওকে। এই যে তো এখন প্রশ্ন হচ্ছে যে ওষুধ শিল্পে এবং খাদ্য শিল্পে, মানে ওষুধে ব্যবহার করা বা খাওয়ার জন্য যেগুলো নেশা হয় এইগুলো বাদে বাকি যেইগুলো আনা হয় সেই সবগুলো কিন্তু এখানে একটা কাজ করা হয়। মনে করো সাপোজ এই অ্যালকোহল যদি মনে করো যে বাইরে থেকে ইম্পোর্ট করা হলো, ঠিক আছে, তো এখন ইম্পোর্ট করতে যেয়ে দেখা যাচ্ছে যে তোমার কি বলে এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে এই দেখা যাচ্ছে যে যেখানে যে তোমার এটা কাস্টমস বা যেখানে হচ্ছে ওই এটাকে চেক করে আর কি, ওইখানে যদি মনে করো কোনোভাবে এই জিনিসটা ধরা পড়ছে, হ্যাঁ, এইটা আনার সময় ওই অ্যালকোহলটা ধরা পড়লো, ধরা পড়লে ওইখান থেকে এগুলো হারায় যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ, এখন মনে করো যে হারায় যাওয়ার সম্ভাবনা, কারণ কে কোন দিক থেকে মনে করো যে এগুলো নিয়ে নিবে, এটা আসলে টাফ ব্যাপার আর কি, মনে করো যে ঠিক করে রাখা আর কি। হ্যাঁ, তো এই জন্য আসলে যখন মনে করো যে অন্যান্য কাজে ব্যবহারের জন্য আনা হয়, তার সাথে এই যে এক্সট্রা করে আসলে এই মিথানলটা যুক্ত করা হয়, এই রেকটিফাইড স্পিডের সাথে এই মিথানলটা যুক্ত করা হয়। রেকটিফাইড স্পিডটা কি? রেকটিফাইড স্পিড কিন্তু কি বলতো, ইথানলের ওই যে 96% জলীয় দ্রবণ, তার সাথে আবার মিথানল যোগ করা হলো, তার মানে ইথানলের সাথে মিথানল যোগ করে আনা হয়। তো মিথানল যোগ করলে কি হবে? মিথানল তো আসলে তোমরা জানো মিথানল কি, এই যে আমরা প্রথমে বললাম না, মিথানল অনেক বিষাক্ত পদার্থ, এই যে বিষাক্ত পদার্থ, তো এই জিনিস যদি তুমি ইথানলের সাথে যুক্ত করো তাহলে ওটাও কি বিষাক্ত হয়ে যাবে না? বিষাক্ত করে তারপরে মনে করে ইম্পোর্ট করা হয়, যাতে তোমার হচ্ছে ওই কাস্টমসে এগুলো ধরা পড়লো যাতে ঝামেলা না হয়। বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি দেখো মেথিলেটেড এই যে এই ইথানলের সাথে মিথানল যে যুক্ত করা হলো, এই যুক্ত করার প্রসেসকে আমরা মেথিলেটেড স্পিরিট বলে থাকি। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট। এবং এই মেথিলেটেড স্পিরিট কিন্তু কি করা হয়, ওই যে তোমরা হচ্ছে অনেক সময় দেখবা যখন ওই যে বাসার হচ্ছে কাজগুলো করা হয়, যে অনেক সময় দেখবা যে হচ্ছে যখন বার্নিশ করা হয় আর কি, এই তোমার কাঠের রং টং করা হয়, ওই সময় দেখবা যে তোমার এক ধরনের স্পিরিটের কথা বলে, অনেকে বলে যে এই যে স্পিরিট, কারণ স্পিরিটটা কিন্তু আবার হচ্ছে তোমার বোতলের মুখ খুলে রাখলে ওটা মানে উপরে উড়ে যায়, উদ্দায়ী পদার্থ টাইপের আর কি। মানে উদ্দায়ী বলতে ওইটার স্ফুরণাঙ্ক হচ্ছে আমাদের মানে স্বাভাবিক তাপমাত্রার থেকে হচ্ছে আসলে কম। হ্যাঁ, স্বাভাবিক যে তাপমাত্রা 25 ডিগ্রি, ওর থেকে যদি কম হয় তাহলে কি হবে, এটা উড়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো, বলছে মেথিলেটেড স্পিরিট, সেটা মেথিলেটেড স্পিরিট বলা হচ্ছে। এখন এই যে কাঠ, তারপর হচ্ছে ধাতু তৈরি যে জিনিসপত্রগুলো আছে, আসবাবপত্রগুলো আছে, সেইগুলোতে আসলে আমরা কি করি, অসংখ্য হচ্ছে আমরা এই মেথিলেটেড স্পিড হচ্ছে ব্যবহার, মানে মেথিলেটেড স্পিডটা ব্যবহার করা হয় ওই কাঠ বা ধাতু তৈরি যে আসবাবপত্র আছে ওইগুলোকে বার্নিশ করার জন্য, মানে রং করার জন্য আর কি। বা রং করাও না, বার্নিশ করা বলতে আসলে এই যে আমাদের স্মুথ করা আর কি, হচ্ছে মানে এটাকে ঘষে বা ওই যে ডোলে যেটাকে মানে একবার মসৃণ করে আর কি। হ্যাঁ, তো সেটা করার জন্য আসলে এই মেথিলেটের স্পিডটা আমাদের প্রয়োজন হয়। তো এইটা তাহলে সবাই আসলে বুঝতে পারলা দুইটা জিনিস, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, একটা হচ্ছে এই যে রেকটিফাইড স্পিড, হ্যাঁ রেকটিফাইড স্পিড একটা, আর একটা হচ্ছে মেথিলেটেড স্পিড। দুটোর মধ্যে পার্থক্য কে কে বোঝো নাই বলো তো? সবাই কি বুঝেছো দুটোর মধ্যে পার্থক্যটা কি? জি ভাইয়া। মানে একটা হচ্ছে তোমার 96% জলীয় দ্রবণ, কার? ইথানল, ইথানলের 96% জলীয় দ্রবণ। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইথানলের সাথে মিথানল যোগ করা, মানে রেকটিফাইড স্পিডের সাথে মিথানল যোগ করলে আসলে মেথিলেটেড স্পিড হয়ে যায়। হ্যাঁ, সবাই কি বুঝেছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে এর সাথে আমরা যোগ করব জলীয় দ্রবণ, নিলে পরে হয়ে যাবে এটা হচ্ছে রেকটিফাইড স্পিড হয়ে যাবে। আর এই রেকটিফাইড স্পিডের সাথে
আমি যদি মিথানল যুক্ত করি, এর সাথে যদি মিথানল যুক্ত করা হয় তখন আসলে হবে মেথিলেটেড স্পিরিট। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। এই দুটো জিনিস একটু মাথায় রাখবা। এবং এখানে প্রত্যেকটা লাইনই কিন্তু একটা এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, এইখানে যে খুবই এটা গুরুত্বপূর্ণ, এই ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা আসলে ব্রাজিলে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, এইটা খুব বেশি পরিমাণ ব্যবহার করা হয় ব্রাজিলে। হ্যাঁ, জিনিসটা মাথায় রাখবা। ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে ওই যে গাড়ির মধ্যেও ব্যবহার করা হয়। ওকে, মোটর ইঞ্জিনের হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা নিয়ে কথা বলবো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের প্রথম সদস্যর নাম কি? মিথানল। এর প্রথম সদস্যর নাম হচ্ছে মিথানেল। মিথানেল বা ফর্মালডিহাইড। মিথানেল বা ফর্মালডিহাইড। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এটুকু বুঝতে অসুবিধা আছে কারো? না ভাইয়া। তো এখন এই ফর্মালডিহাইড এবং মিথানেল, তো এইটা আমরা কি কাজে ব্যবহার করে থাকি? যেখানে আমাদের প্রশ্ন করেছে সেটা হচ্ছে, দেখো এই যে প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতিতে এটা ব্যবহার করা হয়। প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতিতে আমরা এইটা ব্যবহার করে থাকি। কোনটা? অ্যালডিহাইড। ওকে, আচ্ছা, এখন দেখো তুমি একটা বিষয়, সেটা হচ্ছে এই যে কথাটা, এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ফর্মালডিহাইড এর জলীয় দ্রবণকে, এই যে জলীয় দ্রবণকে যদি আমরা কি করি, অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে ডেলরিন, এখানে নামটা বলেছে, যদিও নামটা হওয়া উচিত হচ্ছে, এখানে হওয়া উচিত ছিল ডেরলিন। হ্যাঁ, নামটা একটু অক্ষরে একটু ঝামেলা করছে এখানে। তো যাই হোক, আমরা ডেলরিন অথবা ডেরলিন যে কোনো একটা বললেই হবে, সমস্যা নেই। এখন এখানে যে বিষয়টা আছে, আমরা ফর্মালডিহাইড একটা নিয়ে নিই। ফর্মালডিহাইড মানে কি? একটা আমাদের HCHO, এটাকে ফর্মালডিহাইড বলে, মনে আছে তো? জি ভাইয়া। মিথানলের যে প্রথম সদস্যে আসলে জাস্ট হচ্ছে একটা কার্বন থাকে, তো এটা হচ্ছে আমাদের সেইটা। এবং এর সাথে কি করা লাগবে, এই জিনিসটা আসলে কি হয়েছে দেখো, এখানে দুইটা বন্ধন আছে আর এখানে একটা আমাদের এরকম আছে। ওকে, বিষয়টা বুঝতে পারলা সবাই? এটা জি হচ্ছে ভাইয়া। আমাদের গঠন। তো এখন আমি এটাকে যদি নিয়ে আমি এখন হচ্ছে অতি নিম্নচাপে এটাকে একটু জাস্ট হচ্ছে একটা ঘটনা করব। তো আমি এটাকে কি করলাম, মনে করো এইভাবেই করলাম, অথবা এটা এইভাবেই থাক, আমি আরেকটা নিয়ে নিই। কি নিলাম, এখানে আমি দুইটা নিলাম, সাইডে এইখানে নিলাম এবং এইখানে নিলাম। তো এখন এইটাকে পলিমারকরণ বিক্রিয়ায় যদি অংশগ্রহণ করি, তাহলে এখানে n সংখ্যক নিয়ে নিব। এটাই হচ্ছে আমাদের ছিল মনোমার। এই n সংখ্যক আমি মনোমার নিলাম। n সংখ্যক মনোমার নিয়ে যদি অতি নিম্নচাপ আমরা যদি এখানে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? এই মাঝখানের বন্ধনটা ভেঙে যাবে, দুই দিকে দুইটা বন্ড ফাঁকা হবে। তাহলে এরকম করে তুমি দেখাবা। ওকে, আর এখানে দুইটা আমাদের যে হাইড্রোজেন ছিল সেটা তো থাকবেই। কথা কি বুঝেছো নাকি বোঝো নাই? বুঝেছি ভাইয়া। তো এই জিনিসটার নাম কি হবে বলো তো? এই যে সেই ডেরলিন। এই সবাই কি বুঝছো এটা? আর এটার নাম কি ছিল? এটা ছিল হচ্ছে মিথানেল। এই বিক্রিয়াটা বুঝলে না? কে কে বলো, বুঝছো সবাই? জি ভাইয়া। এই হচ্ছে ঘটনা। তাহলে মিথানেলকে আমরা অতি নিম্ন চাপে যদি বিক্রিয়া করাই, তাহলে আমাদের ডেরলিন প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে? ডেরলিন প্রস্তুত হবে। সবাই কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি ভাইয়া। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের এই ধরনের ঘটনাটা কিন্তু ঘটবে। এই জিনিসটা একটু মাথায় রেখো। হ্যাঁ, সবাই বুঝছো এটা? জি ভাইয়া। তাহলে এই লাইনটা একটু মাথায় রেখো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে আরো কিছু বলছে যে এই যে ডেরলিনের কথা আমরা বললাম, হ্যাঁ, এটা আবার কি করা হয়, এটা দিয়ে আসলে এই যে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি, এই যে সব প্লাস্টিকের যে দ্রব্যাদি আছে সেইগুলো
তৈরি করা হয় ডিএলডিন দিয়ে। বোঝা গেল কথাটা? তাইলে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি মানে একটু বড় বড় জিনিসগুলো তৈরি করা হচ্ছে, হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, বাট এখানকার বিক্রিয়াগুলো অনেক বড়, এটা তোমাদের আপাতত না দেখলেও চলবে। এটা হচ্ছে ফর্মালডিহাইড ও ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, মানে এখান থেকে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। এই জিনিসটা দিয়ে আসলে কি করা হয়, আমরা এই যে আমাদের যে প্লেট আছে, তারপর গ্লাস আছে, মগ আছে, এগুলো তৈরি করে থাকে, হ্যাঁ। প্লেট, গ্লাস, মগ এইগুলো তৈরি করা হয়। তো এখানকার বিক্রিয়াটা একটু বড় সড়ো বিক্রিয়া, এই জন্য আসলে আমি বিক্রিয়াটা দেখাচ্ছি না, এটা কখনো আসিও নাই। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ফর্মালডিহাইড ও ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন উৎপন্ন হয়, যা গৃহের প্লেট, গ্লাস, মগ মানে এগুলো একটু ছোটো সাইজের জিনিসপত্র। তাহলে এখানে বুঝতেই পারছো দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ডেরলিন আর একটা হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, তো এই দুইটার মধ্যে একটা হচ্ছে বড় বড় জিনিস চেয়ার, টেবিল এবং বালতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে আমাদের প্লেট, গ্লাস ও মগ তৈরিতে ব্যবহৃত হয়। কথা কি বুঝতে পারলা? আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে জৈব অ্যাসিডের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই। জৈব অ্যাসিডের ক্ষেত্রে তোমরা একটু জাস্ট দেখে নিলেই পারবা, আমার মনে হয় যে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে নেই। জৈব অ্যাসিডের এই যে জৈব অ্যাসিড সমূহ অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল, তার মানে জৈব অ্যাসিডগুলো অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল। তো জৈব অ্যাসিড কোনগুলো আর অজৈব অ্যাসিড কোনগুলো সেটা তো বোঝো। অজৈব মানে কি, মনে করো যে HCl, HCl একটা হচ্ছে অজৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিড তাহলে কোনগুলো কে বলতে পারবা? এই যে আমরা যেগুলো বানালাম যে ওই অ্যাসিডগুলো, COOH, যে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের একটা জৈব অ্যাসিড। এটা এবং এটা, এই দুটোর মধ্যে যদি তুমি হচ্ছে দুর্বল চিন্তা করো, তাহলে কোনটা দুর্বল হবে? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড দুর্বল হবে। বোঝা গেল সবাই? এবং জৈব অ্যাসিড মানুষের এই যে খাদ্য উপযোগী, হ্যাঁ, খাদ্য উপযোগী, যেমন এই যে সাইটিক অ্যাসিড, সাইটিক অ্যাসিড হচ্ছে কিসে থাকে? লেবুতে থাকে। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুলে থাকে। ল্যাকটিক অ্যাসিড থাকে, ট্যানিক অ্যাসিড থাকে। এইগুলো কিন্তু আমরা গ্রহণ করি, আমরা খাবার হিসেবে গ্রহণ করি, ওকে। তো জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় একে খাদ্য সংরক্ষক হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। কথা কি বুঝতে পারলা? আর এটা তো তোমরা সবাই জানো যে হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। ভিনেগার আর একটা বাণিজ্যিক নাম হচ্ছে সিরকা, এবং এটা দিয়ে আমরা যে সস বা আচার ইত্যাদি তৈরিতে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এই ছিল হচ্ছে আমাদের এই অংশটুকুর যে বিষয় বলি সেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল এই অংশটুকু। এই অংশ তুমি হচ্ছে পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনে করো এই অংশটুকু পড়ে ফেলতে হবে, ঠিক আছে। আর আমাদের লাস্টে যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে পলিমার। আমরা নেক্সট দিন হচ্ছে পলিমারটা নিয়ে আলোচনা করব। এই পলিমারটা নিয়ে আলোচনা করলেই আমাদের হয়তো এই পলিমারের ব্যাপারটাই দিয়ে এটা শেষ হয়েছে আর কি। পলিমারটা আলোচনা করলে আমাদের হয়ে যাবে। ওকে, তো আমরা আপাতত আজকে এখানে রাখতেছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পারস্পরিক রূপান্তর করাবেন না আপনি? হ্যাঁ, পারস্পরিক রূপান্তর করাবো। পারস্পরিক রূপান্তরটা হচ্ছে আমরা এই পলিমারটা শেষ হলে আমরা পারস্পরিক রূপান্তরটা করব। ওকে, পারস্পরিক রূপান্তরটাও করব, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। ওকে, তো আমাদের আপাতত এখানেই শেষ করতেছি। আজকের মতো এখানে শেষ করতেছি। আমরা নেক্সট দিন হচ্ছে আমাদের হচ্ছে পলিমারটা দেখি একদিনে শেষ করে দেওয়া যায় কিনা। একদিনে হয়তো শেষ হয়ে যাবে, একটু লং ক্লাস নিলেই শেষ হয়ে যাবে এটা। আর তারপরে আমরা হচ্ছে একদিন হচ্ছে বিক্রিয়াগুলোর পারস্পরিক রূপান্তর সাথে এবং হচ্ছে আমাদের উল্টা প্রসেসগুলো একটু জানতে হবে, মানে সোজা এবং উল্টা প্রসেস দুটাই জেনে গেলে পারস্পরিক রূপান্তর খুব একটা ঝামেলা হবে না। ওকে, এই হচ্ছে আমাদের ঘটনাবলী। আর আমরা কিছু স্পেশাল বিক্রিয়ার ক্লাস নিয়ে নিব, তাইলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আশা করতেছি আর 2 দিন অথবা সর্বোচ্চ 3 দিন এর মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, ওকে, তাহলে আপাতত আমরা এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।